বাংলাদেশিদের একটা ম্যাজিক দেব ইনশাআল্লাহ। এই বাংলাদেশি পর্যটকদের মুখ থেকে একসময় ঢালাও অভিযোগ শোনা যেত যে হোটেলগুলোর ভাড়া 1200 থেকে 1500, সেটি আচমকাই করা হতো। বাংলাদেশিদের পোশাক আশাক, তাদের কথাবার্তা বুঝে 2500 থেকে 3000। আপনারা আসুন, আপনাদের এখানে নিরাপত্তার কোনো অভাব আপনাদের এখানে হবে না। 12 বাজার অব্দি এফেক্টেড আছে বাংলাদেশি ট্যুরিস্টের জন্য। বাংলাদেশি ট্যুরিস্ট কোনো রকম যেন আমাদের কাছ থেকে কোনো অসুবিধা না হয় তাদের, সেই দিকে আমরা আগামী দিন লক্ষ্য রাখবো। আমি এই মুহূর্তে রয়েছি সেই সিটি অফ জয় কলকাতার একেবারে মধ্য ভাগে, নিউ মার্কেটের মার্কুই স্ট্রিটে। 28 তারিখ শুরু হচ্ছে বাংলাদেশি পর্যটকদের জন্য পর্যটক ভিসার যে নতুন করে যে আবার চালু হওয়ার সেই মাহেন্দ্রক্ষণ ভিসা যখন শুরু হবে, তখন কি সত্যি আবার বাংলাদেশি পর্যটকরা আসবেন কলকাতায়? তাদের কলকাতায় আসার বিষয়ে ঠিক স্থানীয় ব্যবসায়ীরা কি ভাবছেন? কারণ এই বাংলাদেশি পর্যটকদের মুখ থেকে একসময় ঢালাও অভিযোগ শোনা যেত যে বাংলাদেশি পর্যটকরা এখানে নানাভাবে বিলম্বিত হন। এক, তাদের নামে সিম ইস্যু করা, টাকা ভাঙানো, এবং অবশ্যই যেটি সবচাইতে বড় সংকট সেটি হচ্ছে স্থানীয়ভাবে আবাসিক হোটেলে থাকা। যে হোটেলগুলোর ভাড়া 1200 থেকে 1500, সেটি আচমকাই করা হতো। বাংলাদেশিদের পোশাক আশাক, তাদের কথাবার্তা বুঝে 2500 থেকে 3000। এই অভিযোগ প্রথম কলকাতা নয়, এই অভিযোগ কিন্তু বাংলাদেশি পর্যটকদের, এবং অনেক ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী নেতারাও স্বীকার করেন কিছু ক্ষেত্রে অব্যবস্থা তাদের চোখেও পড়েছে। মিটিং করে আমরা একটা জায়গায় আসব এবং হোটেল অ্যাসোসিয়েশন থেকে আমরা বলবো। আমি তো যেহেতু হোটেল অ্যাসোসিয়েশন আমি একজন সদস্য, আমি যেহেতু বিজনেস অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট, তেমনি আমি হোটেল অ্যাসোসিয়েশন একজন সাধারণ মেম্বার। তো আমি হোটেল অ্যাসোসিয়েশনকে আমি বলবো যে আপনারা এই ধরনের বাংলাদেশের জন্য আপাতত এই ধরনের কোনো করবেন না। যারা হয়তো আপনি এখন কম ভাড়া নিচ্ছেন, খানিকটা বাড়িয়ে আপনারা ভাড়াটা নিন। সেই ক্ষেত্রে কী হবে, আস্তে আস্তে আপনি আস্তে করুন, যেটাই করুন স্লো আস্তে করুন। তেমনি আমরা এইটা উদ্যোগ আমরা অলরেডি নেব। আমি একটা ইনস্ট্রাকশন আমাদের দোকানদারদের, হোটেল ব্যবসায়ীদের সবাইকে বলেছি, আপনারা রেনোভেট ঠিক করে করুন। যেভাবে যে এতদিন বন্ধ ছিল বলে কাস্টমাররা এসে তাদের কাছে রেট বেশি নেওয়া বা পরিষ্কার না থাকা, এইগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আপ্যায়নটা যেন আমরা ভালোভাবে দিতে পারি, আপ্যায়নটা যেভাবে দিতে পারি যাতে একটা মানুষের মধ্যে বাংলাদেশিদের একটা ছিল যে এতদিন দিয়ে আসেনি, হয়তো আমরা আগেকার মতন সার্ভিস পাবো না, কিন্তু এটা যেন না হয়। এটা নিয়ে আমরা একটা আগামীকাল মিটিং করব আমাদের অ্যাসোসিয়েশন তরফ থেকে। যত দোকানদার আছে, যত ব্যবসায়িক আছে এখানে, হোটেল থেকে নিয়ে রেস্টুরেন্ট, ট্যুরিস্ট, ট্রাভেল, আপনার ফরেক্স, সবাইকে বলেছি যে কোনো রকম আর মানে কোনো ত্রুটি না থাকে, যে না এখানে আর আসবো না, এই জায়গাটা ওই আগের মতন নেই, আগের মতন ফিরিয়ে আনতে হবে। আপ্যায়নটা আমরা যেন ভালোভাবে করতে পারি, যে জিনিসটা প্রবলেম আছে এগুলোকে আমরা সলভ করে উঠে পারি। আশা করি আগামী দিনের মতন আবার ফিরে আসবো। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে নিরাপত্তা। বাংলাদেশি পর্যটকরা যখন গিজ করে ঘুরে বেড়ান, অনেকের ওয়ালেট হারিয়ে যেত, অনেকের গুরুত্বপূর্ণ পাসপোর্ট হারিয়ে যেত, অনেকে টাকা হারিয়ে যেত। কিন্তু অভিযোগ যে বহু ক্ষেত্রেই স্থানীয় পুলিশ প্রশাসন কিংবা বাংলাদেশের স্থানীয় কলকাতার উপহাই কমিশনের পক্ষ থেকে সঠিক রক্ষণাবেক্ষণ বা দেখভাল কিংবা সহযোগিতা তারা পেতেন না। এবার কি সেই সমস্ত বিষয়গুলো নিয়ে নতুন করে ভাববেন কলকাতার দায়িত্বশীল প্রশাসক কিংবা কলকাতায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার? সবচেয়ে বড় কথা হলো, আপনি এটা জানেন, আপনারা বিগত অনেক দিন থেকে এখানে আছেন, এখানে আমরা পুরো এখানে ক্যামেরা লাগিয়েছি। ফ্রিস্কো স্ট্রিট, মার্কুই স্ট্রিট, এরকম দুর্ঘটনা ঘটেছে যে প্যাকেট ছেড়ে দিয়ে গেছে, পাসপোর্ট ছেড়ে দিয়ে গেছে, সেগুলোকে আবার সেটাকে আমরা টেস্ট আউট করে এনে দিয়েছি। যেগুলো পুলিশের কাজ আছে সেগুলো আমরা পুলিশের কাজগুলো পুলিশকে হেল্প করেছি, পার্সোনালিভাবে আমাদের সংগঠনের তরফ থেকে হয়েছে। ব্যাপার হলো আপনি যেটা বললেন রেটের ব্যাপারে, থাকার জন্য 200-500 টাকা বেশি করে বাংলাদেশে, এটার ওপর আমরা খুব ফোকাস দিচ্ছি। যার জন্য আগামী দিন একটা মিটিং ডেকেছি, যাতে এরকম কোনো, আমরাও শুনতে পাচ্ছি যে অনেক দোকানদার, অনেক ফরেক্সে বা অনেক ট্রাভেল এজেন্সিতে সবাইকে বলে দিচ্ছি, দরকার পড়লে তোমাদের লাইসেন্স ক্যান্সেল করে দেবো, আমরা প্রশাসনকে জানিয়ে দেবো যে এদের উপর অ্যাকশন নিই। তো আমরা সংগঠনের তরফ থেকে একটা জিনিস
খুব ভালোভাবে করেছি যেন মানে কোনো রকম আমাদের ট্যুরিস্টরা বাংলাদেশি ট্যুরিস্ট কোনো রকম যেন আমাদের কাছ থেকে কোনো অসুবিধা না হয় তাদের, সেই দিকে আমরা আগামী দিন লক্ষ্য রাখবো। যেগুলো ত্রুটি আছে সেগুলো আপনারা যেগুলো বলেছেন সেগুলো আমাদের কাছে অলরেডি এসছে, এগুলো আমরা নিয়ে কথা বলছি। আগামী দিন ইনশাআল্লাহ আমরা ঠিক করে নেব। যদিও কিছু থাকে, হতেই পারে ভুল হচ্ছে বা কিছু ছিল, কিন্তু আমরা এখানে যেভাবে ক্যামেরা লাগিয়েছি আপনারা দেখতে পারেন, কোনো রকম প্রবলেম হলে তারা আমাদের করছে। আমরা ক্যামেরা পুলিশে বলছে এখান থেকে একটু আমাদের বাইটটা দিয়ে আমরা দিচ্ছি, সেখান থেকে ফলো করে তারা করছে। ক্রাইমটা আমাদের এখানে এখন বাংলাদেশি কম আছে ঠিক কথা, কিন্তু যে কোনো হোক এখন লোকাল ক্রাইমও কমে গেছে যে এতগুলো ক্যামেরা লাগানোর পরে। আর কেন যারা ক্রাইম করে তারা দেখে গেছে এই এরিয়া খুব অ্যাক্টিভ। এই এরিয়া এখন আশা করি আমাদের এরিয়া অঞ্চলে ফ্রিস্কো স্ট্রিট, মার্কো স্ট্রিট, নিউ মার্কেট এইসব অঞ্চলে আর আগামী দিন এরকম কোনো কমপ্লেন আপনারা পাবেন না। এই বিষয়ে আমাদের অনেকে মানে জিজ্ঞেস করে কলকাতা সেফ কিনা। আমরা সেখানে বলেছি দেখুন, মানে অনেক কিছু ফেসবুকে আসে, অনেক কিছু বলে, কিন্তু কলকাতা সেফ। আপনারা আসুন, ওয়েলকাম। আমরা আপনাদের নিরাপত্তা আমরা দেব। আমরা আপনাদের জন্য আমরা 35টা সিসি ক্যামেরা লাগিয়েছি এই অঞ্চলে যারা থাকবেন, আমরা লাগিয়েছি। এবং পুলিশ প্রশাসন যথেষ্ট সচেতন। এখন আমাদের যে বর্তমান যে আমাদের মানে শুভেন্দু মহাশয় আমাদের, যিনি এখন মুখ্যমন্ত্রী, তিনি বলেছে এখন আইনের শাসন চলবে, তাই তো উনি বলেছেন আইনের শাসন চলবে। এখানে কোনো রকম কোনো ক্রাইম কোনো কিছু আমরা এখানে হতে দেব না। বা শুভেন্দুবাবু তারপরে কিছু হয় খুব কড়া অ্যাকশন উনি নেবেন, উনি এটা সব সময় বলেছেন। হ্যাঁ, তো আমরা আশা করি আগামীতে এবং যারা বাংলাদেশে আসবেন তারা নিরাপদে থাকবেন এবং নিরাপদও আমরা দেব, এই আশ্বাস আমরা দিচ্ছি। বিমুখ হয়ে যাওয়া বাংলাদেশি পর্যটকদের আবার ফিরিয়ে আনার জন্য কি কি উদ্যোগ নেবেন, বা বৈঠক থেকে কি কি উঠে আসতে পারে, বা নতুন কোনো তথ্য আছে কিনা বাংলাদেশি পর্যটক যারা আসতে চাইছেন কিংবা যারা বিমুখ হয়েছেন, তারা চীন বা অন্যান্য জায়গাতে, যা মালয়েশিয়া বা থাইল্যান্ড বিভিন্ন জায়গায় যাচ্ছেন চিকিৎসা বা ভ্রমণের ক্ষেত্রে, তাদের জন্য আপনাদের কোনো স্পেশাল প্যাকেজ রয়েছে কিনা? ব্যাপার হলো আপনি ঠিক কথা বলেছেন। আমরা আগামী দিন যে মিটিংয়ে বসে যে প্রবলেমগুলো বাংলাদেশিরা হচ্ছে, বাংলাদেশি আমাদের ট্যুরিস্ট ভাইরা, ওনারা কিন্তু এটা মনে রাখবেন তারাও কিন্তু অনেক ক্যালকাটা বিশেষ করে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে যে ফ্যাসিলিটিটা বাংলাদেশিরা পেয়েছে, বাংলাদেশি ভাই বোনেরা পেয়েছে, সে ফেটিতে পৃথিবীর যে কোনো জায়গায় হতে পারে চিকিৎসা ভালো হতো, কিন্তু এই যে আপ্যায়ন, নিজের মতন থাকা, নিজের মতন খাওয়া, কম পয়সা ট্যুর করা, ট্রিটমেন্ট করা, এটা ভারতবর্ষেই হতে পারে, আর পৃথিবীর কোনো দেশে এরা পাবে না। আর আমরা যেটা আপনি বলেছেন এটা নিয়ে আমরা আগামী দিন বসে এইগুলো দেখব, যাতে আমাদের ট্যুরিস্ট ভাইদের কোনো রকম প্রবলেম না হয়, তারা যে সার্ভিসটা পেত তার চেয়ে বেটার দেবার করব। হোটেলওয়ালার ওপরে আমরা লক্ষ্য রাখবো যেন ভাড়া কোনো রকম বেশি না নেয়। ভাড়া কি আগের থেকে কমে পাবেন কিনা, মানে বিমুখ হয়ে যাওয়া বাংলাদেশি পর্যটকদের জন্য কোনো স্পেশাল অফার বা কোনো সুবিধে দেবেন কিনা? কারণ এই মুহূর্তে বিমুখ হয়ে যাওয়া বাংলাদেশি পর্যটকদের ফেরানোই আপনাদের কাছে বড় চ্যালেঞ্জ। সরকার তো আবার ভিসা স্বাভাবিক করছে, কিন্তু বাংলাদেশিরা তো বিমুখ, 2 বছর তারা এই পথটা আসতে ভুলে গেছে। তো তাদের জন্য স্পেশাল কোনো ইনিশিয়েটিভ নেবেন কিনা বা কি ভাবছেন? আপনি যেটা বললেন এটা আগামী দিন আমাদের মিটিং করে আমরা একটা ম্যাজিক দেখাবো, যাতে আমাদের ট্যুরিস্টদের তারা যেন আমাদের কাছে এই ফ্যাসিলিটিগুলো পায়। সেগুলো নিয়ে আমরা নিজেদের সংগঠনের মধ্যে আরও 2-3টে সংগঠন আছে তাদের সঙ্গে বলে যাতে কমফোর্টেবল সার্ভিস দিতে পারি, তারা চিপ অ্যান্ড বেস্ট করতে পারে। বিশেষ করে আমি খাবার হোটেলগুলোকে আরও বলবো যে তোমরা একটু রেটের মধ্যে কিছু কম্প্রোমাইজ করতে পারো কিনা, কারণ এখন জানেন যেভাবে গ্যাসের দাম বেড়েছে, সব রেস্টুরেন্টে খাবার দাম বেড়ে গেছে। হ্যাঁ, সেটা হয়তো ইফেক্টেড হবে, কিন্তু আমি তাদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, ওই রেস্টুরেন্টওয়ালাদের সঙ্গে কথা বলবো যাতে তাদের এই খাবার জন্য রেটে কিছুটা কিন্তু বাংলাদেশের জন্য করা যায় কিনা। এবং হোটেল ভাড়ার ক্ষেত্রে অবশ্যই হোটেলওয়ালার সঙ্গে কথা বলবো। তাদের আমার হোটেল অ্যাসোসিয়েশনের যে প্রেসিডেন্ট আছে রাজেশ সেটি, ওনার সঙ্গে আমি আগামীকাল বসছি, ওনার সঙ্গে বসে কথা বলবো, বলে উনি যেন একটা সার্কুলার করে যাতে যত কম হতে পারে, যতটা পারে করতে পারে। আমরা
আমরা রেট কম করাবার চেষ্টা করব, বাংলাদেশিদের একটা ম্যাজিক দেবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে কি মনে হচ্ছে এটা কত বড় চ্যালেঞ্জ? এই বাংলাদেশিরা ভিসা পেলেন কিন্তু আসলেন না, এটা একটা বড় চ্যালেঞ্জ তো, ভিসা দেওয়ার পর তো একটা চ্যালেঞ্জ। অবশ্যই এটা বড় চ্যালেঞ্জ। আমরা কিভাবে আনতে হবে, কিভাবে তাদের সহযোগিতা করতে হবে, এটা নিয়ে আমরা সমালোচনা অলরেডি করেছি, আমরা অলরেডি আলোচনা করেছি। আমরা বিভিন্ন লোকের সঙ্গে, বিভিন্ন ইয়ের সঙ্গে, যারা নাকি আমরা যেহেতু বাস পরিচালনা করি তাদের মাধ্যমে এবং লোকের মাধ্যমে আমরা এটা বলছি যে আপনারা আসুন, আপনারা আসুন, আপনারা আসুন, আপনাদের এখানে নিরাপত্তার কোনো অভাব আপনাদের এখানে হবে না, এবং যতটা সুযোগ সুবিধা আপনাদের দেওয়ার কথা আমরা দেব। মানে আমার কাছে খবর আছে, মানে আজকে একজন ফোন করেছিল যে কয়েক লক্ষ লোক দাঁড়িয়ে আছে ভিসার জন্য। এটা কবে এভরিডে বলছে 5,000 করে ভিসা দেবে বর্তমানে, এটা গিয়ে কদিনে দেবে, এটা কবে গিয়ে তাদের এখানে আমরা তারা আসবে, তাদের স্বাগত করতে পারবো, এরা আমরা জানি না এখনও। যে 3 লাখ লোক এখনও ভিসার জন্য তারা দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে মার্কুই স্ট্রিট প্রায় শুনশান করছে, মধ্য দুপুরেও নেই বাংলাদেশি পর্যটকদের দেখা। তবে আমরা প্রত্যাশা রাখতেই পারি আগামী 29-30 তারিখ থেকে আবারও এই মার্কুই স্ট্রিটের এই প্রশস্ত রাস্তায় বাংলাদেশি পর্যটকরা পদচারণা করবেন, এবং তার মধ্য দিয়েই আবার এই যে থমকে যাওয়া অর্থনীতির চাকা, যা পুরোপুরি এই অঞ্চলের পুরোপুরি নির্ভর করত বাংলাদেশি পর্যটকদের ওপর, সেই চাকাও আবার ঘুরতে শুরু করবে। 2 বছর তো দেখলাম বড় বাজার, নিউ মার্কেট আর মার্কুই স্ট্রিট, পার্ক স্ট্রিট তো খুব বিজনেসটা স্লো ছিল স্যার। আমি যখন থেকে এই সব কথা ছিল ইন্ডিয়া বাংলাদেশে, তখন পর্যন্ত থেকে খুব লস হয়েছে। আলহামদুলিল্লাহ এখন থেকে দেখেন সব কিছু ভালো হয়ে যাবে 28 তারিখ সে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই আজকের এই বিশেষ পর্বটি কেমন লাগলো সেটি মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না, কিংবা আপনাদের কোনো বিশেষ মন্তব্য থাকলে সেটিও লিখে জানাতে পারেন। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।